পড়ছিলাম নতুন প্রেমের গান, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা 30। সুপ্রভার চোখ দুটি আপনা আপনি বুঝে এলো। মুখ দিয়ে বেরিয়ে এলো এক অস্ফুট আর্তনাদ। কিন্তু মাটির কঠোর স্পর্শ তাকে ছোঁয়ার আগেই দ্রুত গতিতে একজোড়া শক্ত পুরুষালী হাত তাকে শূন্যে থাকা অবস্থাতেই আঁকড়ে ধরল। একটি হাত তার পিঠের উপর আর অন্যটি তার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরল। সুপ্রভা ভয়ে চোখ বুজে ফেলল। তীব্র আতঙ্কে তার বুকটা দুরু দুরু কাঁপছিল। কিন্তু পরক্ষণে এক চেনা চওড়া বুকের শক্ত বাঁধন আর অতি পরিচিত পুরুষালী পারফিউমের তীব্র সুবাস তাকে জানান দিল সে মাটিতে পড়েনি। অবশ্য পড়েনি বললে ভুল হবে, তাকে মাটিতে পড়তে দেওয়া হয়নি। সুপ্রভা ধীরে ধীরে চোখের পাতা মেলল। শেখ মঞ্জিলের গেটের নিয়ন আলোয় দেখল শিয়াদাতের মুখটা তার মুখের ঠিক 1 ইঞ্চি দূরত্বে থমকে আছে। এতটাই কাছে যে শিয়াদাতের তপ্ত নিঃশ্বাস সুপ্রভার ঠোঁটে আর গালে এসে আছড়ে পড়ছে। শিয়াদাতের বুকের দ্রুত ওঠানামা সুপ্রভা নিজের বুকে স্পষ্ট অনুভব করতে পারল। লোকটা যখন গাড়ি থেকে নেমে সোজা ভেতরে চলে যাচ্ছিল তখন সুপ্রভার মুখটা নিকষ কালো আধারে ঢেকে গিয়েছিল। তার সামান্যতম বিপদের আঁচ পেতেই যে সে এতটা ক্ষিপ্র গতিতে এগিয়ে আসবে এটা সুপ্রভার কল্পনাতীত ছিল। শিয়াদাতের অতীব ঘনিষ্ঠ সান্নিধ্যে সুপ্রভার পুরো শরীরে এক তীব্র কাঁপন ধরে গেল। মেরুদণ্ড বেয়ে শীতল স্রোতের মতো বয়ে গেল। তার হাত দুটো আপনা আপনি শিয়াদাতের শক্ত কাঁধ দুটোকে আঁকড়ে ধরল বাঁচার তাগিদে। কিয়ৎক্ষণ আগেই গাড়ির ভেতর সুপ্রভা তাকে যে চরম অপমান করেছিল, শিয়াদাত এক লহমায় তার সবকিছু ভুলে গেল। তার চোখের সেই বিষাদ আর অভিমান উবে গিয়ে সেখানে এখন কেবলই এক আদিম তীব্র আকর্ষণ খেলা করছে। শিয়াদাতের জলজলে নেশাক্ত দৃষ্টি সুপ্রভার চোখ থেকে সরে এসে নিবদ্ধ হলো তার কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটোর ওপর। রাতের হালকা আলোয় সুপ্রভার সেই ভেজা কম্পমান ঠোঁটজোড়া শিয়াদাতের ভেতরের সুপ্ত মত্তাটাকে যেন 1000 গুণ বাড়িয়ে দিল। শিয়াদাত নিজেকে আর ধরে রাখতে পারল না। তার চোখের দৃষ্টি আরো গভীর হলো। মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল। সুপ্রভাকে কোমরের বাঁধনে আরো একটু ওপরের দিকে তুলে ধরে সে সম্মোহনী ভঙ্গিতে সুপ্রভা সেই কাঁপতে থাকা ঠোঁটের দিকে এগিয়ে যেতে লাগলো। তাদের মাঝের ওই 1 ইঞ্চির দূরত্বটুকুও মুছে যেতে চাইল। শিয়াদাতের ঠোঁটের উষ্ণতা সুপ্রভা নিজের ঠোঁটের খুব কাছে অনুভব করতে পারল। ঠিক তখনই সুপ্রভার ভেতরে সুপ্ত সম্মতিটা ফিরে এলো। শিয়াদাতের এত কাছে চলে আসা নিজের অবাধ্য হৃদয়ের আত্মসমর্পণ তাকে মুহূর্তের জন্য সজাগ করে তুলল। সে বুঝতে পারল আর একটা সেকেন্ড দেরি হলে সে নিজেকে আর সামলাতে পারবে না। সুপ্রভা 2 হাত দিয়ে শিয়াদাতের চওড়া বুকে মৃদু ধাক্কা দিল। কাপা গলায় বলল, ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমাকে। সুপ্রভার কথায় ভ্রুক্ষেপ করল না শিয়াদাত। সে সুস্থভাবে ছাড়ল না, বরং কোমরের বাঁধন আরও খানিকটা শক্ত করে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। ধীর গলায় বলল, বড্ড অহংকার তোমার, তাই না? কিন্তু তোমার এই অহংকার ধরে রাখার জন্যও যে শিয়াদাত শাহরিয়ার এই শক্ত হাত দুটোর প্রয়োজন সেটা কখন বুঝবে? সুপ্রভা কিছু বলার আগেই সারা এসে উপস্থিত হলো। ভ্রু কুচকে বলল, ভাইয়া, ভাবি, তোমরা কি সারা রাতে গেটের বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি? সারার আকস্মিক উপস্থিতিতে দুজনেই চমকে উঠল। শিয়াদাত 1 সেকেন্ডের জন্য চোখ বুজে নিজেকে সামলে নিল। তারপর সুপ্রভাকে আলতো করে মাটির উপর দাঁড় করিয়ে দিয়ে 2 কদম পিছিয়ে গেল। সুপ্রভার গাল দুটো লজ্জায় আর সংকোচে লাল হয়ে উঠল। সে তড়িঘড়ি নিজের শাড়ির আঁচল টেনে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করল। সারা ক্ষিপ্র গতিতে এগিয়ে এলো তাদের দিকে। সুপ্রভার ফ্যাকাশের মুখ জড়সড় অবস্থা দেখে তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে সুপ্রভার হাত দুটো নিজের হাতের মুঠোয় পড়ে নিল। দরদ মাখা গলায় বলল, তুমি ঠিক আছো ভাবি? সারার মুখে ভাবি ডাক শুনে সুপ্রভার বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। অদ্ভুত এক ধরনের অনুভূতি হলো তার। ভাবি ডাকটা বড়ই মধুর শোনালো তার কানে। নোরা কখনোই তাকে ভাবি বলে সম্বোধন করেনি, তার নাম ধরে রেখেছে। তাই তো ভাবি ডাকের মাহাত্ম্য ঠাওর করতে পারেনি সে। সুপ্রভার থেকে রেসপন্স না পেয়ে হতাশ হলো সারা। পুনরায় বলল, তোমাকে অনেক ক্লান্ত লাগছে, মুখটাও কেমন শুকিয়ে গেছে। ভাইয়া কি রাস্তায় তোমার সাথে ঝগড়া করেছে? চলো চলো, আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, তাড়াতাড়ি ভেতরে চলো। সারাকে যত দেখছে ততই অবাক হচ্ছে সুপ্রভা। মাত্র কয়েক ঘন্টা আগে সুপ্রভার সাথে পরিচয় হয়েছে তার, অথচ তার কথাবার্তায় মনে হচ্ছে যেন কয়েক যুগ ধরে সুপ্রভাকে চেনে সে। সারা সুপ্রভার হাতটা ধরে আলতো করে একটা টান দিল। মুখ কুচকে বলল, কি হলো ভাবি, চলো ভেতরে চলো। সুপ্রভা সম্মতি সুযোগ মাথা নাড়ল। সারা সুপ্রভাকে আগলে নিয়ে শেখ মঞ্জিলের সদর দরজার দিকে পা বাড়ালো। সুপ্রভা একবার চোরা চোখে শিয়াদাতের দিকে তাকালো।
সাদাত পকেটে হাত দিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে, তবে তার দৃষ্টি এখনো সুপ্রভার উপরই নিবদ্ধ। সুপ্রভা একটা দীর্ঘশ্বাস ফেলে সারার সাথে পা মেলালো। নিজের অবাধ্য মনটাকে শান্ত করার চেষ্টা করল সে। শেখ মঞ্জিলের বিশাল কাঠের রাজকীয় দরজাটা ঠেলে সারা সবে সুপ্রভাকে নিয়ে অন্দরে প্রবেশ করতে যাবে, ঠিক তখনই ভেতর থেকে মেয়েলি ঝাঁঝালো গলা শোনা গেল। থামো সারা, কার অনুমতি নিয়ে তুমি অপয়া অলক্ষী মেয়েটাকে এই বাড়িতে নিয়ে আসছো? সেই অনাকাঙ্ক্ষিত কর্কশ কণ্ঠস্বর শুনে সুপ্রভার বুকটা কেঁপে উঠল। তার পায়ের গতি রোধ হলো সহসা। অজানা আতঙ্ক গ্রাস করলো তাকে। সারাও থমকে গেল। তার মুখের চঞ্চল হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল। মোহনা শেখ তড়িৎ গতিতে এগিয়ে এলেন। সুপ্রভাকে আপাদমস্তক ঘৃণার দৃষ্টিতে মেপে নিলেন। সারাকে উদ্দেশ্য করে আবার চিবিয়ে চিবিয়ে বলেন, সারা, তুমি কি ভুলে গেছো এই শেখ পরিবারের একটা মান সম্মান আছে? তোমার ভাইয়ার অবস্থান ভুলে গেছো কি? সমাজ যাকে অপয়া বিধবা বলে তকমা দিয়েছে, সেই ছোঁয়াচে মেয়েটাকে তুমি এই রাজপ্রসাদে এনে তুলছ কোন সাহসে? আমি বেঁচে থাকতে এই কুলক্ষিনী মেয়ে শেখ মঞ্জিলের চৌকাঠ মারাতে পারবে না। মোহনা শেখের প্রতিটি কথা সুপ্রভার বুকে তীরের মতো বিঁধল। এতক্ষণ ধরে শিয়াদাতের সাথে যে মানসিক যুদ্ধে সে লড়ছিল, এই নতুন আক্রমণের সামনে সে একেবারে ভেঙে পড়ল। তার চোখের কোণ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। সে পরাস্ত সৈনিকের ন্যায় মাথা নিচু করে নিজের শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরল। মোহনা শেখ বিষাক্ত দৃষ্টি নিক্ষেপ করলেন সুপ্রভার দিকে। কর্কশ কণ্ঠে বললেন, আমার মাথা গরম হয়ে যাচ্ছে সারা, তুমি এই মেয়েকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। মায়ের এমন রূঢ় ব্যবহারে সারা দমে গেল না। সে সুপ্রভার হাতটা আরো শক্ত করে ধরে প্রতিবাদী গলায় বলল, তুমি এসব কি বলছো মম? সুপ্রভা ভাইয়ার বিয়ে করাবো, ওর অধিকার আছে এবারই। সম্পূর্ণ কথা শেষ করার আগেই মোহনা শেখ সারাকে থামিয়ে দিলেন। ক্রুদ্ধ স্বরে বললেন, আমার কথা কানে যায়নি তোমার? আমি বললাম না শেখ মঞ্জিলে ওই মেয়ের ঠাঁই হবে না? তাহলে তো আমাকেও শেখ মঞ্জিল থেকে বেরিয়ে যেতে হবে মম। যে বাড়িতে আমার স্ত্রীর ঠাঁই নেই, সেই বাড়িতে আমি থাকি কি করে?